এখানে এই যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, এই ভদ্রলোক হলো বাংলাদেশের একজন সাধারণ পাবলিক। তো এই ধরনের পাবলিক নিয়ে ভিডিও বানানোর তেমন কিছুই নাই। অনেকে হয়তো বলবে যে এর নিয়ে আবার ভিডিও বানাচ্ছেন কেন, কিন্তু আসলে আছে একটা জরুরি প্রয়োজনে ভিডিওটা করতেই হলো। কেন করতে হলো সেটা বুঝতে গেলে সর্বপ্রথমে একটা একটা ভিডিও ক্লিপ তৈরি করে তার ফেসবুক পেজে আপলোড দিয়েছে। তো ওইটা সামহাও আমার নজরে পড়লো। তো আমি দেখলাম যে এর কথাবার্তা, এটা তো বেসিক্যালি বাংলাদেশের মানুষের আহ, মানে চারিত্রিক বৈশিষ্ট্যই প্রকাশ করছে। তো এইটা তো আসলে একটু সবাই জানা দরকার। অর্থাৎ কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার কথাটাই শুনি। আজকে আমার গান গাইতে ইচ্ছে করতেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও আচ্ছা, তাই নাকি? তো হঠাৎ এমন কি হলো যে কি আনন্দ আকাশে বাতাসে গান গাওয়ার এত ঘাট জাগলো? ভারতে উত্তাল অবস্থা, মোদির ধুতি খুলে যায় যায় অবস্থা। একটু টেনশনে আছি বটে, মোদির যে অবস্থা কখন জানি পালাইতে হয়। একটু পুরনো ভিডিও, অনেকে হয়তো বলতে পারেন যে আরও 5-6 দিন আগেকার এর বক্তব্য নিয়ে কী এখন ভিডিও করছেন। মোদি তো যায়ও নাই, আর কংগ্রেস পার্টিও তো আন্দোলনে খামতি দিয়ে চলে গেছে, তাই না? আর ওদেরকে যারা সাহায্য সহযোগিতা করছিল বা ওদের কাঁধে ভর করে যে সমস্ত দুষ্কৃতকারী এসে নানা রকম শৃঙ্খলতা করছিল, তাদেরকে তো এখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ধরছে, ধরে আদতে ঢুকাচ্ছে, তাই না? অর্থাৎ এখন এই ধরনের এই 5-7 দিন পুরনো কথা, মানে আগের পুরনো কথা, এইটা শুনিয়ে লাভটা কি? জি না ভাই, জি না। খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। কথাটাকে শেষ হোক, তারপরে আমি বলছি। ততক্ষণ আশা করি ধৈর্য ধরে থাকবেন। খুব দুর্দান্ত ব্যাপার আছে। এদিকে আমাদের হাসু বাবু তার কাছে আমানত। না জানি আপার সাথে আবার দুলা ভাইও বাংলাদেশে চলে আসে। এর এই উপহাসপূর্ণ কথা শুনে যেটা নিশ্চিত হয়ে গেল সে হলো ওই বাংলাদেশে ওই যে 2024 সালের যে জুলাই যোদ্ধা, তাদের একজন অন্যতম। আর যদি সে জুলাই যোদ্ধা না হয়ে থাকে, তাদের যে একজন কট্টর সমর্থক, তাতে তো কোনো সন্দেহ নাই। ক্লিয়ার? এবং তারপরে তার কথা আমরা একটু শুনি। জল পরে পাতা নড়ে, মোদির গদি লড়ে চড়ে। তার মানে তার ধারণা তখন ছিল যে মোদি যে কোনো সময় ক্ষমতা থেকে হটে যেতে পারে, তাকে হয়তো দেশ থেকে যান নিয়ে ভেগে যেতে হতে পারে। এটাই কিন্তু সে দৃঢ়ভাবে বিশ্বাস করছিল সে আজকের থেকে 5-7 দিন আগে। একটা প্রমিস করতেছি আজকে, যখন শুনবো মোদি ভারত ছেড়ে পালিয়েছে সেদিন হ্যাঁ, সেদিন কি করবে ভালো করে একটু বলো তো শুনি। আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবেন এবং মোবাইল নাম্বার দিবেন, বিকাশ নাম্বার দিবেন, আমি 10 জনকে 1 কেজি করে মিষ্টি খাওয়ার টাকা বিকাশ করে দেব, প্রমিস। এত বড় একটা ঘটনা ঘটবে আর তুমি সেই আনন্দে শুধুমাত্র 10 জনকে 1 কেজি করে মিষ্টি খাওয়ার টাকা পাঠাইবা? তুমি তো খুবই মিন মাইন্ডেড। এবং তোমার কথা শুনে মনে হচ্ছে ফকিরনির পুত, তুমি মানে গরিবের পোলা। আমি তো অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি। যদি মানে তুমি যেটা বললে ওই রকম যদি ঘটনা ঘটে, আমি 100 জনের মিষ্টি খাওয়া কেন, আমি 200 জনের মিষ্টি খাওয়ার টাকা পাঠাবো। 10 জন তো অনেক কম। আচ্ছা যাকগে, এইবার আসল বিষয়ে আসা যাক। অনেক হয়তো বলতে পারে ভাই এটা তো অনেক আগের কাহিনী, মানে আরও 7-8-10 দিন আগে মনে হয় এই কথাগুলো বলছিল। তো এখন তো নরেন্দ্র মোদীর কিছুই তো হয়ই নাই। উল্টে যারা নাকি ককরোচ পার্টি এবং তাদের সাহায্য সহযোগিতা করেছিল, এমনকি খাবারও খাওয়াইছিল, পুলিশ নাকি তারেও টোকাইতেছে, আর সে নাকি দৌড়ির উপরে আছে। এছাড়া সেই দিল্লি হোক, কলকাতা হোক, বিভিন্ন জায়গায় যারা নাকি ককরোচ পার্টির নাম করে, মানে ছাত্র আন্দোলনের নাম করে পরিস্থিতি ঘোলাটে করছিল, বিশৃঙ্খলা করছিল এবং বিশৃঙ্খলা করার ফায়তারা করছিল, তাদেরকে তো এখন ধরে ধরে সব হাজতে ঢুকানো হচ্ছে। সুতরাং এখন এটা নিয়ে কথা বলে লাভ কী? আসলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের মানুষের যে সীমাহীন মূর্খতা এবং অজ্ঞতা। সীমাহীন মূর্খতা এবং অজ্ঞতা কী কারণে জানেন? কারণ বাংলাদেশের মানুষজন কিন্তু লেখাপড়া জানে না, এবং মানে লেখাপড়া জানে না, মানে করে না, জানে না, না লেখাপড়া করে না।
এবং কোনো জ্ঞান অর্জনের ব্যাপারে তাদের ন্যূনতম কোনো আগ্রহ নেই। প্রচণ্ড রকমভাবে তারা কি ফ্যানাটিক, মানে ধর্মোন্মাদ, ধর্মের ব্যাপারে প্রচণ্ড রকম অসহিষ্ণু, মানে ধর্মীয় ব্যাপারে কোনো কিছু বললে দেখবেন যে একেবারে সাফাতি নিয়ে কোফাতে আসবে, কিন্তু পেটে বিদ্যা বুদ্ধি কিন্তু কিচ্ছু নেই। এমনকি আজকের আধুনিক যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে, প্রত্যেকটা মানুষের হাতে অলমোস্ট একটা স্মার্ট মোবাইল ফোন আছে। প্রতিনিয়ত হয় খবর শুনছে, নাইলে এটা ওটা নানাভাবে তো ইনফরমেশন চলে আসে, না চাইতেও তো চলে আসে। তারপরেও কিন্তু এদের মানে মূর্খতার কোনো সীমা পরিসীমা নেই। কেন কথাগুলো বললাম? যে কেউই ভারতের যে সিস্টেম, যে রাজনৈতিক সিস্টেম, শাসন সিস্টেম, যে কেউ এ সম্পর্কে ন্যূনতম আইডিয়া রাখে, তারাই বলবে যে ভারতে কোনোভাবেই কোনো আন্দোলন করে, কোনো সংগ্রাম করে, কোনো বিপ্লব করে ওখানে ক্ষমতা থেকে কাউকে সরানো যায় না। কাউকে সরানো যায় না। এর কারণ হচ্ছে প্রথমত সেখানে দুই স্তর বিশিষ্ট ক্ষমতার বলয়। প্রথম হলো কেন্দ্রীয় সরকার, আর দ্বিতীয় হলো রাজ্য সরকার, তাই না? 28-29টা যে রাজ্য আছে, এই কিছুদিন আগে যেমন এই যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসলো, তাই না? এখন এই 28-29টা রাজ্যের মধ্যে অলমোস্ট মানে কি, আমি যতটা জানি মনে হয় যে 22টা রাজ্যেই বিজেপি সরকার ক্ষমতায়, মানে বিজেপি ক্ষমতায়। এবং মাত্র আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে ইলেকশন করে এই বাংলাদেশের পার্শ্ববর্তী যে পশ্চিমবঙ্গ, সেখানে বিপুল জনপ্রিয়তা, বিপুল ভোট পেয়ে কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় গেছে। ক্লিয়ার? আর ওই কেন্দ্রে যে আছে, যে বিজেপি সরকার আছে, তারাও ওই মানে জনগণের ম্যান্ডেট নিয়ে মাত্রই 2 বছর আগে তারা ক্ষমতায় গেছে। অতএব এই ধরনের একটা সিস্টেমে ওই শুধুমাত্র দিল্লিতে কয়েক হাজার কেন কয়েক লাখ লোক গিয়ে ওখানে যদি কোনো রকম ঝুই ঝামেলা করে, আন্দোলন করে, এটা করে, ওটা করে, সেটা করে, তাহলেও কিন্তু ক্ষমতা থেকে সরার কোনো সুযোগ নাই। এখানে একমাত্র ক্ষমতা থেকে সরা যায় যদি সেখানে ওই ইলেকশন হয়, অর্থাৎ ইলেকশন ছাড়া অন্য কোনো ওয়েতে সরার কিন্তু সুযোগ নেই। এই গেলে 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ওই ভারতের সেনাবাহিনী হলো পেশাদার। যে কোনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ইভেনচুয়ালি রক্ষা করে কে? সেনাবাহিনীই তো। তো ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মতো না তো। বাংলাদেশের সেনাবাহিনীকে একটা ধমক দেওয়া হলো, এই তোমরা যদি এই আন্দোলনের পক্ষে না থাকো, মানে বাংলাদেশে যেটা হয়েছিল 2024 সালে, না, ওই যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে ভলকার তুর্ক, যে জেনারেল সেক্রেটারি, সে বাংলাদেশের সেনাবাহিনীকে কি বললো, এই তোমরা যদি এই আন্দোলনের পক্ষে থাকো বা আন্দোলনের বিপক্ষে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু ফরেন মিশনে আসতে দেওয়া হবে না। শুধুমাত্র কিছু লোকের ফরেন মিশনে যাওয়া এবং কিছু মানুষের এই অর্থনৈতিক সুবিধার জন্যে গোটা সেনাবাহিনী কিন্তু তখন ভুলেই গেল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার বিষয়টা, তাই না? কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা তা না। ভারতের ক্ষেত্রে ওদের সেনাবাহিনী হলো প্রচণ্ড রকম পেশাদার, দেশপ্রেমিক, এবং ওদেরকে ওই ভলকার তুর্ক তো দূরের কথা, ওই সেক্রেটারি জেনারেল, ওই যে কি আছে না নামটা, গুতেরেস আছে না, ওই সেনাবাহিনী প্রধানকে ফোন করার সাহস রাখে না। বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে যেমন যে কেউই ফোন করে যা ইচ্ছে করে বলতে পারে, ওখানে ওই গুতেরেস, ওই জাতিসংঘের যে জেনারেল সেক্রেটারি, সেও ওই ভারতের মানে সেনাবাহিনী প্রধানকে ফোন করার দুঃসাহস দেখাতে পারে না। অর্থাৎ প্রস্তাব করা তো অনেক দূরের ব্যাপার। যাই যদি নরেন্দ্র মোদীর পক্ষে থাকো তাহলে তোমাকে কি ফরেন মিশনে আসতে দেবো না, না, এটা বলার দুঃসাহসই তারা দেখাবে না। 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে বাংলাদেশে মানে এই লোকগুলো এত মূর্খ, এরা মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনার যে পরিস্থিতি ছিল, এই ভারতে বোধহয় ওই নরেন্দ্র মোদীরও পরিস্থিতি বোধহয় সেরকম। জি না, এখানে মানে যেহেতু মূর্খ, তো সেহেতু আসলে এরকম মনে করে। বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় চলে গেছিল। 10% লোকও তাকে সাপোর্ট করতো না যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এটাই বাস্তব। এমনকি খোদ আওয়ামী লীগের লোকজন তাকে চাচ্ছিল না, এটাই বাস্তবতা। কারণ ওই যে ইলেকশনগুলো তো কীভাবে কী করতো তা বাদে সেটাও কোনো ফ্যাক্টর না। সাধারণ মানুষ খেপে গেছিলো বস্তুত শেখ হাসিনার
আশেপাশের লোকজনগুলো যে সামসা সুমসা, তাদের ভয়ঙ্কর দুর্নীতি, দুঃশাসন, আমলাতন্ত্রের ভয়ঙ্কর জগদ্দল পাথরের মতো চেপে বসা, তাদের বেপরাধ দুর্নীতি, এইগুলোর জন্য সাধারণ মানুষ খেপে গেছিল। অর্থাৎ শেখ হাসিনার পিছনে জনসমর্থন ছিল না। আর এই নরেন্দ্র মোদীর পিছনে গোটা ভারতের ওই যে 150 কোটি লোক না, মিনিমাম 100 কোটি লোক এই নরেন্দ্র মোদীর পিছনে সমর্থন আছে। মানে এই জায়গাগুলো আসলে এই বাংলাদেশের লোকজনগুলো বোঝেই না যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যেতে হয়েছিল, তার জনসমর্থন ছিল না। আর এই নরেন্দ্র মোদীর বিষয়টা তা না, তার বিপুল জনপ্রিয়তা তো আছেই। নট অনলি দ্যাট, এত জনপ্রিয়তা আছে যেটা পৃথিবীর অন্য যে কোনো দেশের যে আছে না, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, তাদেরও অত জনপ্রিয়তা নেই। এই বিষয়গুলো না জানার কারণে এই ধরনের পাগলের মতো প্রলাপ এখানে বকতেছে। এ কোনো আইডিয়াই রাখে না যে এখানে বেসিক্যালি নরেন্দ্র মোদী চাইছিল যে ককরোচ পার্টি যে আন্দোলন করতেছিল এটা কিছুদিন চালাক, তাতে করে ওই ভারতের প্রকৃত যে শত্রুগুলো আছে, যারা নাকি ভিতরে থেকে ভারতের ক্ষতি করতে চায়, সেগুলোকে চিহ্নিত করা যাবে। এবং একই সঙ্গে এদের পিছনে কারা আছে, ভারতের গোয়েন্দারা জানতো যে কারা আছে, কিন্তু তারপরে অ্যাটলিস্ট কিছু কিছু লোককে একেবারে, বা কিছু দেশ, ওই যে বলা হচ্ছে না ডিপ স্টেট এটা ওটা সেটা, অন্তত এদের প্রতিক্রিয়া থেকে জানা যাবে বা প্রমাণ পাওয়া যাবে যে হ্যাঁ এরাই আসলে এই কাজটা করেছে। ওই জন্যে প্রায় 1 মাস এটা নরেন্দ্র মোদী নিজেই অ্যালাউ করছে। আর যদি ওদেরকে ওই অ্যালাউ না করতো, যদি নরেন্দ্র মোদীর ইচ্ছা থাকতো যে এদেরকে আউট করে দিবে, মানে এদের আন্দোলন করতেই দিবে না, তাহলে ওই প্রথম দিকে শুধুমাত্র পুলিশ দিয়ে পিটা এখান থেকে তাড়া দিলেই হতো, ওরা আন্দোলন করার অনেক শক্তি সঞ্চয়ই করতে পারতো না। এরপরেও যদি কিছু লোকজন হতো, নরেন্দ্র মোদী খালি একটা যা ডাক যদি দিত যে দেশের অবস্থা সংকটাপন্ন, তোমরা যে যেখানে আছো সবাই এসে মানে প্রতিরোধ করো, লাখে লাখে লোক, যে ওই ককরোচ পার্টি আছে না, আরশোলা পার্টির দল আছে না, ওদেরকে একেবারে পিষে মেরে ফেলতো। এর মূল কারণটা হচ্ছে তার জনসমর্থন আছে। এবং এরকম একটা ঘটনা কিন্তু তুরস্কে ঘটছিল একবার। ওই যে তুরস্কে একবার ওই যে বিদ্রোহ ঘটলো না, তখন রাতের বেলা, গভীর রাতে এরদোগান এসে কিন্তু এরকম অনলাইনে ডাক দিছিল, সাথে সাথে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে গেছিলো, কারণ তারও জনসমর্থন ছিল। কিন্তু এইটার সাথে মিলিয়ে ফেলে শেখ হাসিনার পরিস্থিতি। শেখ হাসিনার তো জনসমর্থন ছিল না, ওই 24 সালের ওই সময় তার আসলেই কোনো জনসমর্থন ছিল না, এমনকি খোদ আওয়ামী লীগের লোকজনও তার পক্ষে ছিল না। অর্থাৎ উনি যদি এরকম ডাক দিতেন, এরকম লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরোতো না। হয়তো বেরোতো, কিন্তু এটা মানে যে পরিমাণ বেরোলে ওই যারা নাকি আন্দোলন করতেছিল তাদেরকে থামানো যেত, ওই পরিমাণ বেরোতো না। আর ওদিকে সেনাবাহিনী তো অলরেডি বুক হয়ে গেছে, তাই না, যে তারা সরকারকে রক্ষা করবে না, তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকারের তো পতন হবে। এখন এই যে তারপরে যে উন্মাদীয় প্রলাপ বকলো না, কেন জানেন? কারণ হচ্ছে এরা হলো ধর্মীয়ভাবে এই যে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, নরেন্দ্র মোদীকে ঘৃণা করে। ঘৃণার মাত্রা এতটাই বেশি যে এদের ব্রেন এখন কাজ করে না, লজিক্যালি কাজ করে না, এদের ব্রেন কিন্তু আউট অফ অর্ডার। এবং এই জন্যে এই উন্মাদীয় প্রলাপ বকে মানে আত্মসুখে সুখী হলো। এরা এই যে তাদের ধর্ম ইসলাম নিয়ে রাজনীতি করবে, ইসলামিক দল তৈরি করবে, ইসলামী শরিয়া শাসন কায়েমের জন্য স্বপ্ন দেখবে, আন্দোলন করবে, সেটা কিন্তু বৈধ। কিন্তু হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা যদি মুসলমানদের এই ধরনের মানে ঘটনা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা যদি তাদের ধর্মীয় রাজনৈতিক আদর্শবাদী কোনো দলটল করে, সেটা কিন্তু ভয়ঙ্কর অন্যায়। অদ্ভুত না? খুবই অদ্ভুত। ধন্যবাদ।